আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মুস্কান থম মেরে দাঁড়িয়ে আছে। ফারিসের কথা শুনে উত্তেজনায় তার সর্বাঙ্গ কাঁপছে। ফারিস দ্রুত নিজের প্যান্টের পকেট থেকে মুস্কানের জন্য আনা প্রেগন্যান্সি কিটটা বের করলো, মুস্কানের হাতে দিয়ে বলল, ওয়াশরুমে যাও, কুইক, ইমিডিয়েটলি আমাকে এনে দেখাবে, বুঝেছো? কিন্তু সব কিন্তু পরে শুনবো, দ্রুত করো। মুস্কানকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল ফারিস। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে সে সমানে পায়চারি করতে লাগলো। সময় নিয়ে ওয়াশরুমের দরজা খুলে মুস্কান ভীত চোখে তাকিয়ে ফারিসের দিকে হাত বাড়িয়ে ধরে। স্পষ্ট দুটি লাল দাগ ফারিসের চোখের সামনে জলজল করছে, যা দেখে ফারিসের চোখও জলজল করে ওঠে। মুস্কানের হাত থেকে কিটটা নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে ফারিস। সামনে চুলগুলো উঁচু করে টেনে ধরে অস্পষ্ট স্বরে বলে, ও মাই গড। অজানা আশঙ্কায় বুক কাঁপছে ফারিসের। এত কেয়ারফুল থাকার পরেও এটা কি করে হলো? এক বাচ্চার পেটে আরেক বাচ্চা কিভাবে, কিছু বুঝে আসছে না ফারিসের। মাথা যেন ভন ভন করে ঘুরছে। বাবা হওয়ার জন্য খুশি হবে নাকি বউয়ের টেনশনে পাগল হয়ে যাবে? কি করবে সে? অল্প বয়সী মেয়ে বিয়ে করার পরিণাম হাড়ে হাড়ে বুঝতে পারছে এবার। মুস্কান পেটে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছে। খুশিতে তার চোখে পানি চিকচিক করছে, হাত পা কাঁপছে, গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। ফারিসের দিকে তাকিয়ে হঠাৎই ঢুকে কেঁদে উঠল সে। আকস্মিক মুস্কানের কান্নায় ঘাবড়ে গেল ফারিস। খাট থেকে লাফিয়ে উঠে মুস্কানের সামনে এসে দাঁড়ালো। মুস্কানের দোগালে দুহাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? মুস্কান আচমকা ফারিসকে শক্ত করে জড়িয়ে ধরল। আটকে আসা গলায় বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমি মা হব। মুস্কানের চুলে হাত রেখে স্নিগ্ধ হাসে ফারিস। ক্ষণিকের জন্য সে তো ভুলেই গিয়েছিল যে সেও বাবা হবে, তাদের ঘর আলো করে একটু ফুটফুটে বেবি আসবে। ভাবতেই শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে গেল ফারিসের। থমথমে পরিবেশ। আলট্রার রিপোর্ট হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে ফারিস। সকালে মুস্কানকে নিয়ে হসপিটালে গিয়েছিল সে। ওখান থেকে ডক্টরের কথা শুনে আর রিপোর্ট দেখে এখনো ঘোর কাটতে পারছে না। বাড়িতে এতক্ষণে সবাই খবর পেয়ে গেছে। হসপিটালে থাকতে জিন্নাত বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছে মুস্কান 2 মান্থের প্রেগনেন্ট। এটা ফারিস আগেই অনুমান করেছিল, কিন্তু যখন জানতে পারলো মুস্কানের গর্ভে টুইন্স বেবি, তখন থেকে তার মাথা ঝক্কর দিচ্ছে। ওইটুকু পেটে দুটো বাচ্চা থাকবে কি করে? মুস্কানকে পাশে নিয়ে সোফায় চুপচাপ বসেছিল তাজমহল। দাদি হওয়ার খুশি আর টেনশন দুটোই বিদ্যমান ওনার মাঝে। ছেলেকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে ঠেস মেরে বলেন, কে যেন বলেছিল মুস্কান বাচ্চা মেয়ে, বাচ্চাটাকে বুঝে শুনে রাখতে পারলো না কেন তাহলে? মায়ের ঠেস শুনেও ফারিস কিছু বলল না। নির্বিকার ভঙ্গিতে রিপোর্টগুলোর উপর চোখ বোলাতে লাগলো। জহির তালুকদার বুকের উপর হাত ভাঁজ করে ছেলের সামনে এসে দাঁড়ান। গলার স্বর অত্যাধিক কঠোর করে বলেন, রিপোর্টগুলো বারবার দেখলেই কি যা লেখা আছে তা চেঞ্জ হয়ে যাবে? বিবেক নেই তোমার? এতটুকু মেয়েটা, ওর কি বাচ্চা সামলানোর বয়স হয়েছে? আমার তো বাবা হওয়ার বয়স হয়েছে। রিপোর্টগুলোর দিকে তাকিয়েই বাবার উদ্দেশ্যে কথাটা বলে ফারিস। ছেলের কথায় থতমত খেয়ে যান জহির। তেতে উঠে বলেন, এক চর দিব অসভ্য ছেলে, নির্লজ্জের মতো বলছে বাবা হওয়ার বয়স হয়েছে। তোমার বউয়ের বয়স যে কম তুমি জানো না? আশ্চর্য, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আপনার নাতি নাতনিদের আসার তারা বেশি ছিল, তাই অসময়ে চলে এসেছে। এখানে আমার কি করার? কই আমাকে মাথায় উঠিয়ে নাচবেন? এত জলদি দাদা হওয়ার সুযোগ করে দিলাম, তা না করে ধমকাধমকি করছেন। ছেলের কথা শুনে বেকাল বনে গেল জহির। কি সুন্দর শব্দ শোনার নাতি নাতনিদের উপর চালিয়ে দিল। এমন বজ্জাত ছেলে যেন আর কারো না হয়। ঘরের সকলে এতক্ষণ অসহায়ভাবে তাকিয়ে বাবা ছেলের তর্কাতর্কি দেখছিল। বিরক্ত হয়ে তাজমহল বলল, তোমরা থামবে? কি শুরু করছো? ফারিস, যাও মুস্কানকে নিয়ে ঘরে যাও, ওর এখন রেস্টের প্রয়োজন। আর আপনি জলদি আব্বাজানকে একটা ফোন করে দেন, ওদের খবরটা জানতে হবে তো। গ্রামে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করেন শিগগিরই। আমি যাই, আমার আম্মাজানকে খবরটা দিয়ে আসি, উনি যে কি খুশি হবেন। উচ্ছ্বসিত হয়ে কথাগুলো বলে নিজের ঘরের দিকে ছুটলেন তাজমহল। নাতি নাতনি আসতে চলেছে সেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন তিনি। ফাইজা ফুফুমণি হওয়ার খুশিতে পুরো ঘর জুড়ে লাফাচ্ছে। এই জিন্নাতকে জড়িয়ে ধরছে, মুস্কানকে জড়িয়ে ধরছে, উৎকণ্ঠিত স্বরে চেঁচিয়ে বলছে,
ইয়াহু, আমি খালামণি ফুপিমণি দুটোই হতে যাচ্ছি। বাবা তুমি কি হতে যাচ্ছ? দাদা ভাই নাকি নানা ভাই? আমরা সব হতে যাচ্ছি বাবা। ফাইজার খুশিতে জহির তালুকদারও হাসলেন। মুখ থেকে গম্ভীরতা একেবারেই গায়েব করে মেয়ের খুশিতে তাল মেলালেন। আমার বৃদ্ধ বয়সে খেলার সঙ্গী এসে পড়েছে। আমার দুটো দোলনা আনবো। আমার দাদু দিদি ভাইদের জন্য সবকিছু ডাবল ডাবল আনবো। আমার তো এখন থেকেই দাদু দাদু সুখ অনুভব হচ্ছে। মুস্কান নিজ থেকে মাথা তুলতে পারছে না লজ্জায়। সবাইকে এত উচ্ছ্বসিত দেখে তার মন উষ্ণতায় ভেসে যাচ্ছে। ফারিস মুস্কানের দিকে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে বলে, ঘরে চলুন ম্যাডাম, আপনার সব কিছু এখন থেকে ডাবল ডাবল হয়ে গেছে। ডাবল বেবি, ডাবল যত্ন, ডাবল খাওয়া, ডাবল বিশ্রাম, ডাবল ভালোবাসা, এভরিথিং। 2 মাস পরের কথা। মুস্কানের অসুস্থতা বেড়েছে, খাওয়া দাওয়ায় অরুচি হয়েছে, পেট কিছুটা ফুলেছে। প্রথম দিকে বমি না হলেও এখন বমি করে বেহাল দশা। যাই খাচ্ছে তাই উগড়ে দিচ্ছে। কোনো কিছু খেলে সেটা পেট থেকে না বের হওয়া পর্যন্ত শান্তি মিলছে না। বইয়ের অবস্থা দেখে চিন্তিত ফারিস। প্রেগনেন্ট হলে একটা মেয়েকে এত কিছু সাফার করতে হয়, মুস্কানকে না দেখলে বুঝতোই না কখনো। বড্ড অসহায় লাগে ফারিসের মুস্কানকে এমন কষ্ট পেতে দেখে। মেয়েটা সারা রাত ঘুমাতে পারে না, দিন রাত 24 ঘন্টাই কেমন হাঁসফাঁস করে। জোর করে কিছু খাওয়ালেও পেটে রাখতে পারে না। কিছুক্ষণ আগে মুস্কানকে নিয়ে চেক আপ করিয়ে ফিরেছে ফারিস। বাচ্চারা সুস্থ আছে, কিন্তু ডক্টর কড়াকড়িভাবে বলে দিয়েছে মুস্কানের খাওয়া দাওয়ায় আরও সচেতন হওয়া প্রয়োজন। এই বয়সে প্রেগনেন্সি, তাও আবার টুইন্স বেবি, মা ও সন্তানের জন্য, যেটা খুবই রিস্কি। তাই অলওয়েজ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পুষ্টিকর খাবার আর নিয়মিত চেক আপ মাস্ট বি করতে হবে। ফারিস ডক্টরের বলা প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। মুস্কানের যত্নে কোনো কমতি রাখছে না সে। ইদানিং বেশিরভাগ সময় বাড়িতেই থাকছে ফারিস। মুস্কান পছন্দ করে বলে দিনের অনেকটা সময় তার সাথে ব্যয় করে। মুস্কান কোথাও ঘুরতে যেতে চাইলে তাকে নিয়ে যায়। দুপুরের খাওয়া শেষে শাশুড়ির সাথে তার রুমে বসে গল্প করছিল মুস্কান। জিন্নাত তার বাবার বাড়ি চলে গেছে আরও 1 মাস আগেই। স্বামীর বাড়িতে যাওয়ার ইচ্ছে থাকলেও স্বামীর তাকে নেওয়ার প্রতি কোনো আগ্রহ না দেখে আর গেল না। তাজমহলের সাথে গল্প করতে করতে কখন যে মুস্কান ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। তাজমহলও ছেলের বউয়ের মাথায় বিলি কেটে দিতে দিতে নিজের চোখ লেগে যায়। ফারিস দুপুরের পর বাড়িতে এসে মুস্কানের খোঁজে মায়ের ঘরে ঢুকতেই একটা মুগ্ধকর দৃশ্য দেখে তার চোখ জুড়িয়ে যায়। তার মা আর বউ একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আহ, কি মনোরম দৃশ্য! মন চোখ জুড়ে শান্তির হাওয়া খেলা করছে ফারিসের। নিঃশব্দে দুজনের গায়ে কাঁথা দিয়ে দরজা ভিড়িয়ে বেরিয়ে আসে সে। রুমের বাইরে দাঁড়াতেই তার বাবা জহিরকে এদিকটায় আসতে দেখে। বাবাকে দেখেই দাঁড়িয়ে থাকে ফারিস। কাছে আসতেই প্রশ্ন করে, দুপুরে খেতে এসেছেন? জহির মাথা নাড়ান। ফারিস বলে, চলেন, আজ বাবা ছেলে একসাথে খাবো। দাঁড়াও, তোমার মাকে ডাকি, বেড়ে দিতে হবে তো। একদিনের জন্য না হয় আমরাই বেড়ে খেলাম, ওরা ঘুমাচ্ছে। কারা ফাইজা আর তোমার মা? না, মা আর মুস্কান। জহির খুশি হন, সাথে সাথে বলেন, চলো চলো, আমরাই নিয়ে খেতে পারি, চলো। বাবার তাড়াহুড়োতে স্মিত হাসে ফারিস। প্রায় ঘন্টাখানেক যাবৎ বাড়ির বাইরে ফাইজা। বেশ কয়েক মাস ধরে মুস্কান ফাইজাকে খেয়াল করছে। ফাইজা যে কারোর সাথে রিলেশন করছে এটা সে 100% শিওর। কিন্তু কার সাথে? মেয়েটার মাঝে কি একটুও ভয় ডর নেই? ওর ভাই জানতে পারলে যে কি অবস্থা করবে এটা কি ফাইজা বুঝতে পারছে না? না, আজকে যে করে হোক ফাইজার সাথে কথা বলতে হবে। সে কার সাথে রিলেশন করে জিজ্ঞেস করতে হবে। প্রতিদিন কার সাথে এত কথা বলে মেয়েটা? এভাবে চলতে থাকলে তো পড়াশোনায় বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এখনকার ছেলেগুলো একদমই ভালো নয়, নানাভাবে মেয়েদের সাথে প্রতারণা করে, তাদের ঠকায়। কিছুদিন আগে মুস্কানের এক বান্ধবী বাজেভাবে একটা ছেলের প্রতারণার শিকার হয়েছে। ছেলেটি মেয়েটির সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে। মেয়েটির সাথে ঘনিষ্ঠ সব ছবি পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে। এইসব কিছুই মুস্কানের এক বান্ধবী তাকে ফোনে বলেছে। ফাইজা যদি ওরকমই কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে তখন? ফাইজার রুমের দরজার সামনে এসে নক করলো মুস্কান। একবার নয়, পরপর কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে এবার রুমেই ঢুকে গেল সে। পুরো রুম জুড়ে চোখ বুলিয়েও ফাইজাকে খুঁজে পেল না মুস্কান। রাত বাজে 12:15। এই রাতের বেলায় ফাইজা নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? চারপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে জানালার পাশে এসে দাঁড়ায় মুস্কান। ফাইজার জানালা দিয়ে বাড়ির পেছন দিকটা পুরো দেখা যায়। সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই যা দেখলো, এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা ঘুরে গেল তার। ফাইজার রিশাদ ভাইয়া একে অপরকে জড়িয়ে ধরে, তাও আবার এই রাতে। কপালে ঘাম জমতে শুরু করেছে মুস্কানের। গলা শুকিয়ে কাঠ,
ফাইজা আর কারো নয়, রিশাদ ভাইয়ার সাথে। মস্তিষ্ক চলা বন্ধ হয়ে গেছে যেন। ধপ করে ফাইজার খাটে বসে হিসাব মিলাতে লাগলো মুস্কান। এই জন্যই ফাইজার কাছে রিতা আর রিশাদ ভাইয়ের সব খবর থাকতো। এই জন্যই ফাইজা ফুপুমনির কাছে বারবার রিশাদের সুনাম করত। এই জন্যই ফুপুমনির কাছে রিশাদ ভাইয়ের ছোটবেলার গল্প শুনতে চাইতো। মজার ছলে তো মাঝে মধ্যে ফুপুমনিকে তার শাশুড়ি হওয়ার কথাও বলে ফেলেছে। 20 মিনিট ধরে ফাইজার রুমে বসে এসবে চিন্তা করে যাচ্ছে মুস্কান। ফাইজার ডাকে মুস্কানের স্তম্ভিত ফেরে। তুমি এভাবে এখানে বসে কি ভাবছো ভাবি? মুস্কান চোখ তুলে তাকায় ফাইজার দিকে, কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ে। রিশাদ ভাইয়ার সাথে তোমার কি সম্পর্ক ফাইজা? ফাইজা আটকে ওঠে, বিস্ফোরিত নয়নে তাকায় মুস্কানের দিকে। মুস্কান আবার বলল, রাত 12টা বাজে তুমি রিশাদ ভাইয়ার বাহু বন্ধনে কি করো ফাইজা? ফাইজার গলা কাঁপছে, ঠোঁট নাড়াচ্ছে, অথচ কিছু বলতে পারছে না। মুস্কান উঠে দাঁড়ায়, ঝাঁঝালো স্বরে বলে, রিশাদ ভাইয়া কেমন ছেলে এটা কি তুমি জানো না? তোমার ভাই জানতে পারলে কি হবে ধারণা করতে পারছো? ভাইয়ের কথা শুনে গলা শুকিয়ে আসে ফাইজার, ক্ষীণ আওয়াজে বলে, আমি রিশাদকে ভালোবাসি, ভাইয়া জানলেও আমার কোনো যায় আসে না। ফাইজা, রিশাদ কতটা বাজে ছেলে তুমি জানো না? ফাইজাও এবার উল্টো চেঁচায়, একদম রিশাদকে বাজে ছেলে বলবে না। আর তুমি কি আমাকে বাধা দেয়ার? কয়েকদিন হয়েছে এই বাড়িতে এসেছো, একেবারে নিজেকে রানী ভাবতে শুরু করেছো। আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার কে দিয়েছে তোমায়? বেরিয়ে যাও আমার ঘর থেকে। মুস্কানের চোখ ছলছল করে ওঠে। এটা তুমি কিরকম ব্যবহার করছো আমার সাথে ফাইজা? তুমি তো এমন ছিলে না। ফাইজার যেন মুস্কানের কথা কানেই ঢুকলো না। সে চুপচাপ বুকে হাত ভাঁজ করে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। মুস্কান চোখের পানি মুছে স্পষ্ট স্বরে বলে, আমি রিশাদ ভাইয়ের মতো একটা ছেলের সাথে কিছুতেই তোমাকে সম্পর্ক রাখতে দিব না। উনি ভালো ছেলে না, তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। আমি এখনই বড় চাচিকে গিয়ে সব বলে দিব। ফাইজা চমকে ওঠে, মুস্কানের বাহু চেপে ধরে তাকে বাধা দেয়। তুমি কিছুই বলবে না আমাকে। আমি বলবো। এটা বলে মুস্কান ফাইজার হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে চলে আসে। ফাইজা ছুটে এসে মুস্কানের হাত শক্ত করে চেপে ধরে। আমি তোমাকে নিষেধ করছি ভাবি। মুস্কান ফাইজার হাত থেকে জোর করে নিজের হাত ছড়ানোর চেষ্টা করে। এদিকে ফাইজা ভয় আছে, যদি মা জেনে যায় তাহলে ভাইয়া আর বাবা জানতে বেশি সময় লাগবে না, আর যদি ওরা জানতে পারে তাহলে ওর অবস্থা শেষ। ফাইজা অনেকটা ভয়ের মাঝে মুস্কানের হাত ধরে টানাটানি করছে। মুস্কানকে কিছুতেই নিচে যেতে দিচ্ছে না, তাকে অনবরত বাধা দিয়ে যাচ্ছে। এদিকে মুস্কান ও ফাইজার হাত থেকে ছোটার জন্য জবরদস্তি করে যাচ্ছে। টানাটানির এক পর্যায়ে ফাইজার হাত থেকে মুস্কানের হাত ফসকে যায়। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে কয়েক পা পিছিয়ে যায় মুস্কান। পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুটো শক্ত হাত তাকে আগলে ধরে। ভাইকে দেখে কলিজা শুকিয়ে যায় ফাইজার। মুস্কান যে ফারিসের কতটা অংশ জুড়ে এটা জানতে এই বাড়ির এখন কারোরই বাকি নেই। ফারিসের ভিতরটা এখনো কাঁপছে। কিছুক্ষণ আগে কি ঘটতে যাচ্ছিল এটা ভেবেই তার আত্মা বেরিয়ে আসতে চাইছে। মুস্কানের সারা শরীরে কম্পন। সময় মতো ফারিস তাকে আগলে না ধরলে কি হয়ে যেত। ফাইজা মাথা নিচু করে ভয়ে ভয়ে ভাইকে বলে, সরি ভা। ঠাস। বাকিটুকু বলার আগেই ফাইজার গালে কষিয়ে থাপ্পড় মারল ফারিস। সাথে সাথে কেঁদে দেয় ফাইজা। ফারিস ধমকিয়ে বলে, পাগল হয়ে গেছিস? সেন্স নেই কোনো? তোর ভাবি প্রেগনেন্ট, তুই জানিস না? আমি সময় মতো না আসলে কি হতে যাচ্ছিল কোনো ধারণা আছে? চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে জহির তাজমহল। তাজমহল আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? থাপ্পড় খেয়ে ফাইজা হেসকি তুলে কাঁদছে। কান্নার জন্য কথাও বলতে পারছে না। মুস্কান ভীতু স্বরে বলে, ওর কোনো দোষ নেই। আমি। ফারিস রক্তচক্ষু নিয়ে তাকায় মুস্কানের দিকে, হুঙ্কার ছেড়ে বলে, তোমাকে তো পরে দেখছি। মেয়েদের গায়ে হাত তোলাটা একদমই পছন্দ করেন না জহির তালুকদার। মেয়ের গালে হাত দিয়ে কান্না করা দেখে উনি বুঝে গিয়েছেন ফারিস হয়তো থাপ্পড় মেরেছে। কপালে ভাঁজ পড়ে জহিরের। ছেলে তো তার বোনকে তাদের থেকেও বেশি ভালোবাসে, আগলে রাখে। তাহলে কি এমন হলো যে আদরের বোনের গায়ে হাত তুলতে হলো? গম্ভীর স্বরে ছেলেকে শুধায় জহির। ফাইজাকে থাপ্পড় কেন মেরেছ ফারিস? ফারিসের বুকের ভিতরটা এখনো ধরফর করছে। সময় নিয়ে শান্ত হয় সে। বাবা মার দিকে তাকিয়ে উত্তর দেয়, ও সিঁড়ির ওপর মুস্কানের সাথে ধস্তাধস্তি করছিল। সদর দরজা দিয়ে ঢোকার সময় এই দৃশ্য আমি দেখি। আর একটুর জন্য মুস্কান সিঁড়ি থেকে উল্টে পড়ে যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। পায়ে ব্যথা পেয়েছো তুমি? মুস্কান আমতা আমতা করে।
আসলে ও পায়ে ব্যথা পেয়েছে। বাঁচার জন্য বেকায়দায় পা রাখতে গিয়ে পায়ে অনেকটা আঘাত লেগেছে। অস্ফুট স্বরে আওয়াজ করেছিল তখন, কিন্তু সে তো ব্যথা না পাওয়ার ভান করে দাঁড়িয়ে আছে। উনি বুঝলো কি করে? মুস্কানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে ফায়জা। ওর জন্য আজ প্রথমবার তার ভাই তার গায়ে হাত তুলেছে। এটা সে বিশ্বাসই করতে পারছে না। ফারিসের মুখ থেকে একথা শুনে তাজমহল আর জহির দুজনেই রেগে যান। তাজমহল ফায়জার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে কড়া কণ্ঠে বলেন, এসব কি শুনছি ফাইজা? অবশ তুমি ছোট আছো এখনো। মুস্কানের সাথে এমন করতে গিয়েছো, যদি কিছু হয়ে যেত? ফায়জা বা চিল্লিয়ে উঠল। ঝাঁটা মেরে মায়ের থেকে নিজের বাহু ছাড়িয়ে বলতে লাগলো, থামো এবার। সারাক্ষণ শুধু মুস্কান মুস্কান মুস্কান। মুস্কান ছাড়া আর কিছু বোঝো তোমরা? এই মেয়ে আমার মা, বাবা, ভাই সবাইকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ও আমার ভাইকে পর বানিয়ে দিয়েছে। ওর জন্য আজ আমার ভাই আমার গায়ে হাত তুলেছে। তোমরা আমার সাথে রোড ব্যবহার করছো। ফাইজা! এবার তাজমহল মারল ফাইজার গালে চড়। জহিরও জোরে ধমক দিল। তাজমহল চেঁচালো, এত বিয়াদব কবে থেকে হলে তুমি? মুস্কানের সম্পর্কে এমন ধারণা কিভাবে নিতে পারো? হঠাৎ কি এমন হলো যে মুস্কানকে এরকম ভাবতে শুরু করেছো? ফারিস এসে ফাইজার সামনে দাঁড়ালো। রাগ দমিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি করেছে মুস্কান তোর সাথে? ওর সাথে এরকম করছিস কেন? ফাইজা চুপসানো দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। অন্যায়টা তো তারই, কি বলবে এখন? ফাইজা চুপ থাকা দেখে ফারিসের রাগ বাড়ে। মুস্কানের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করে, তুমি বলো কি হয়েছে তোমাদের? এতদিন তো ভালোই মিল ছিল দুজনের মাঝে, হঠাৎ কি হলো যে ফাইজা তোমাকে সহ্যই করতে পারছে না? মুস্কান আর চোখে একবার তাকালো ফাইজার দিকে। ফাইজা দুই পাশে মাথা নেড়ে মুস্কানকে কিছু না বলতে ইশারা করছে। ভয়ে আতঙ্কে ফাইজার হাত পা ঠান্ডা। মুস্কান কি করবে বুঝতে পারছে না। ফাইজা যেভাবে তার উপর ক্ষেপে আছে, এখন কিছু বললে নিশ্চিত আরো ক্ষেপে যাবে। তাছাড়াও ঘরের প্রত্যেকেই এখন রাগান্বিত হয়ে আছে। রাগের মাঝে আরো রাগের কথা বললে বিস্ফোরণ ঘটতে সময় লাগবে না। মুস্কান ভাবলো সে ফাইজাকে ঠান্ডা মাথায় আবারও বুঝাবে। এরপরে যদি ফাইজা না বুঝতে চায়, তাহলে না হয় ওদেরকে বলা যাবে। ওরাই ফাইজাকে মানিয়ে নিবে। ফারিস এখনো থমথমে ভাব নিয়ে তাকিয়ে আছে মুস্কানের দিকে। মুস্কানের দৃষ্টি ছন্ন ছাড়া, এদিকে ওদিকে অযথা নজর ঘুরিয়ে চলেছে। ফারিসের করা চাহনি এখনো মুস্কানের উপর। কি হলো, কথা বলছো না কেন দুজনে? মুস্কান উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। একটু চিন্তা ভাবনা করার পর মিথ্যে বলে, আমি দুষ্টুমি করে ফাইজার ফোন ছিনিয়ে নিয়েছিলাম। ফাইজার নিজের ফোন নেয়ার জন্য এমন করে। ফারিসের কঠোর স্বর। কোথায় ফাইজার ফোন? ফাইজা তড়িৎ গতিতে নিজের ফোনটা দেখিয়ে বলে, এই যে ভাইয়া, এই যে আমার ফোন, ভাবির থেকে নিয়ে নিয়েছি। ফারিসের খটকা লাগে। সন্ধিহান গলায় শুধায়, কি আছে এই ফোনে যার জন্য এত জোরাজুরি? ফাইজা ঘাবড়ে যায়। এবার যেন হার্ট অ্যাটাক করে বসবে সে। যদি ফোন চেক করতে চায় তখন কি হবে? মুস্কান দ্রুত উত্তর দিল, গেমস খেলছিলাম আমরা। কার আগে কে জিততে সেটা নিয়ে কারাকারি চলছিল। তাহলে এত ভয় পাচ্ছ কেন? মুস্কানের নিচু কণ্ঠ। আপনি রেগে আছেন এই জন্য। ফাইজাও সুর মেলালো, হ্যাঁ ভাইয়া। মুস্কান মনে মনে বলে, আল্লাহ একটা মিথ্যের জন্য কয়টা মিথ্যে বলতে হচ্ছে, রহমত করো। ফারিসের সন্দেহ এখনো যায়নি। শুধুমাত্র গেমস খেলার জন্য ফাইজা মুস্কানকে এতগুলো কথা শোনাবে? ফাইজা হয়তো ভাইয়ের মনোভাব বুঝে যায়, তাই অপরাধী সুরে বলে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, এটা আমি মানতে পারিনি। বাবা মাও কেমন ধমকাচ্ছিল, তাই রাগের মাথায় ভাবিকে অতগুলো কথা বলে দিয়েছি। সরি ভাবি, আমি সত্যিই সরি। তাই বলে ধস্তাধস্তি করার জন্য আর কোনো জায়গা পেলে না? সিঁড়ির উপরে কেন? ফাইজা মাথা নিয়ে সরি বলে। তাজমহল এবার মুস্কানের দিকে তাকায়, শক্ত কণ্ঠে বলে, একদম সাবধান থাকো না তুমি। এই অবস্থায় চঞ্চলতাটা কমিয়ে দিলে তোমাদের কেউ জেলে বন্দি করে রাখবে না। এবার একটু সাবধান হও, নিজের দিকে খেয়াল রাখো। ফাইজা যখন নিজের ফোন তোমার থেকে নিতে চাইছিল, তুমি তখন ফোনটা ছেড়ে দিতে, তাহলে আর এই পরিস্থিতিতে পড়তে হতো না। ফাইজার কথা ছাড়ো, তুমি তো জানো তোমার এখন কতটা সাবধান থাকার প্রয়োজন। এরপর এইরকম একটা ভুল কি করে করলে তুমি? ছেলে মানুষই ছাড়ো, এখন মা হতে যাচ্ছ,
চোখ কান খোলা রেখে চলাফেরা করো। আমার ছেলেটার চিন্তাও একবার একটু কমাও। আহ মা, কি হচ্ছে? মুস্কানের চোখ ভিজে আসে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে। এর আগে তার শাশুড়ি ওরফে বড় চাচি কখনো তার সাথে এমন কড়া গলায় কথা বলেনি। আর যা বলেছে ঠিকই তো বলেছে। একদমই অসাবধান সে। কি দরকার ছিল ফাইজার সাথে বাড়াবাড়ি করতে যাওয়ার? সে তো জানে সে এখন আগের মতো ছোটাছুটি করতে পারবে না। তার জন্য ফারিসেরও চিন্তার শেষ নেই। ফারিস মুস্কানের কাছে আসে, হাত চেপে ধরে বলে, রুমে চলো, পায়ে কোথায় ব্যথা পেয়েছো দেখি। হ্যাঁ, নিয়ে যাও রুমে। আর তুমি, রাত হয়েছে অনেক, নিজের রুমে গিয়ে ঘুমাও এখন। আর কখনো যেন মুস্কানের সাথে এমন ব্যবহার করতে না শুনি। ফাইজা মাথা নাড়িয়ে আচ্ছা বলে, স্বস্তির শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তাজমহল আর জহিরও নিজেদের ঘরে চলে যায়। মুস্কান ফারিসের চোখে চোখ মিলাতে পারছে না, আসামির মতো মাথা নুইয়ে রেখেছে। ফারিসের নীরবতাই বলে দিচ্ছে সে এখনো রেগে। মুস্কান ক্ষীণ আওয়াজে বলল, সরি, আর এমন হবে না। দীর্ঘশ্বাস ফেলে ফারিস মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। আলগোছে বিছানায় বসিয়ে বলে, পা দেখাও। তেমন একটা লাগেনি। আমি দেখাতে বলেছি। মুস্কান ডান পাটা বাড়িয়ে দিতেই ফারিস মুস্কানের ব্যথাযুক্ত পাটা আলতো করে ধরে নিজের হাঁটুর উপর রাখে। ফর্সা পা গোড়ালির দিকটাই অনেকটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। ফারিস হালকা হাত লাগাতে মুস্কান ব্যথায় অস্ফুট শব্দ করে ওঠে। ফারিস খাটের পাশে রাখা ড্রয়ার থেকে ব্যথার স্প্রেটা বের করে সেটা লাগাতে লাগাতে বলে, আর কোথাও লেগেছে? মুস্কান দুদিকে মাথা নাড়ে। ফারিস আবার বলল, খিদে পেয়েছে, কিছু খাবে? মুস্কান আবারও না করলো। ফারিস তপ্ত শ্বাস ফেলে স্প্রেটা রেখে উঠে যেতে নিলে মুস্কান ফারিসের বাহুতে হাত রেখে আটকিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ভালো লাগছে না। আপনারা সবাই আমার উপর কেমন রেগে আছেন। আপনি কেমন ভাল্লুকের মতো গম্ভীর হয়ে কথা বলছেন। আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। এমন কেন করছেন? ফারিস ক্ষীণ হাসলো। রেগে যাওয়ার মতো কাজ করো কেন তাহলে? আর করব না বলেছি তো। ফারিস মুস্কানের হাঁটুতে দুহাত রেখে আরাম করে বসলো। যদি করো? মুস্কান স্পষ্ট কণ্ঠে বলল, করব না। ফারিস বেশ কিছুক্ষণ মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। প্রেগনেন্ট হওয়ার পর মেয়েটা যেন আরো গুলোমুলো আর আকর্ষণীয় হয়ে গেছে। দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। ফারিস সন্তর্পণে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায় মুস্কানের পেটের দিকে। কামিজের উপরই আলতো করে ঠোঁট ছুঁয়ে সেখানে নাক ঘষে বলে, জান বেরিয়ে গিয়েছিল আমার। এখনো মনে হলে হৃৎপিণ্ড ধুকধুক করে। তোমাদের কিছু হলে মরে যাব আমি, একেবারে মরে যাব। মুস্কানের সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। বক্ষস্থলে তোলপাড় শুরু হলো। ফারিসের মোলায়েম চুলগুলোতে হাত ডুবিয়ে স্পষ্ট স্বরে বলল, আমরা ঠিক আছি তো? রিতার বিয়ে ঠিক করেছে মোখলেস, তাও আবার 2 বাচ্চার বাপ একটা বয়স্ক লোকের সাথে। পাত্রের আছে অঢেল টাকা পয়সা। পাত্র নিজে রিতার বাবাকে কথা দিয়েছে মেয়ে ওনার কাছে বিয়ে দিলে উনি নগদ 5 লাখ টাকা মোখলেসের হাতে তুলে দেবেন। তাছাড়া মোখলেসের ব্যবসায় যত লস যাচ্ছে সব মিটিয়ে দিবেন। রিতার নামে জায়গা দিবেন, যেটার মালিক নামে মাত্র রিতা, কিন্তু আসল মালিকানা থাকবে মোখলেস শেখ। এত কিছু পাওয়ার লোভে পরে মোখলেস কাউকে না জানিয়ে একমাত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন টাকাওয়ালাই বয়স্ক লোকের সাথে। এমনকি নিজের ছেলেকেও জানাননি। ছেলের পরিবর্তন মোখলেস শেখ মেনে নিতে পারছেন না। এত বছর ধরে ছেলেকে পুষ মানিয়ে নিজের আয়ত্তে এনে এখন হঠাৎ সেই ছেলে তার হাতের বাইরে চলে গেল। সারাক্ষণ মামা করে আর ফোন নিয়ে পড়ে থাকে। ছেলেকে এখন আর বিশ্বাস করে না মোখলেস শেখ। বোনের বিয়ে এমন লোকের সাথে ঠিক করেছে জানলে যদি বাধা দেয়, বিয়েটা ভেঙে দেয়, তাহলে আমও যাবে, ছালাও যাবে। তাই যা করার উনিই করছেন। মেয়ে রিতাকে মায়ের সাথে দেখা করাতে নিবে এটা সেটা বলে তাকে কাজী অফিসে নিয়ে আসেন। 5 লাখ টাকা অলরেডি নিজের পকেটে পুরে নিয়েছেন। যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় তত ভালো। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কোনো চিন্তা থাকবে না। কাজী অফিসের সামনে এসে যখন রিতা বাবার এমন নিকৃষ্ট মনোভাব বুঝতে পারে তখন ঘেন্নায় তার গা গুলিয়ে আসে, কান্নাকটি করে, বাবার পায়ে পড়ে। ওই রকম একটা লোকটার সাথে তাকে বিয়ে না দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মোখলেস শেখের কানে কথা ঢুকে না। উনিকে মেয়েকে বুঝতেন সে খুব সুখী হবে, টাকার উপর ঘুমাতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে। রিতা যখন কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলবে ঠিক তখনই অস্বাভাবিকভাবে ছুটে আসে তার ভাই। রিশাদকে দেখে রিতার কলেজে পানি আসে। বাবার হাত থেকে কোনো রকমে ছুটে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে।
দাদির থেকে জানতে পেরেছে রিশাদ তার বাবার এমন নিচু কাজ সম্পর্কে। রিশাদের দাদি আর যাই হোক ছেলের পাশাপাশি নিজের নাতি নাতনিদেরও খুব ভালোবাসেন। রিশাদ এখন সচরাচর বাড়িতে থাকে না বলে বাবার এমন পরিকল্পনা সম্পর্কে জানতে পারেনি। যখন জানতে পারে আর 1 মিনিটের সময় ব্যয় না করে বোনকে বাঁচাতে ছুটে আসে। দুপুরে খাওয়ার পর নিচের রুমে একটু হাঁটাহাঁটি করছিল মুস্কান। ফারিস বাড়ি নেই, কাজের জন্য আজও ঢাকার বাইরে গেছে। ফাইজা মুস্কানের দরজার সামনে 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। কাল সারা রাত সে ঘুমাতে পারেনি মুস্কানের সাথে এমন একটা বাজে ব্যবহার করার জন্য। হঠাৎ যে তার কি হলো সে নিজেও বুঝল না। সে তো ভেবেছিল মুস্কান অন্য সব ভাবিদের মতো ডাইনি ভাবি হয়ে গেছে। বাবা মা, ফারিস ভাইয়া সবাইকে রিশাদের কথা বলে দিয়ে তাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার ফোন দিয়েছি। কিন্তু মুস্কান কত সুন্দর করে কথা কাটিয়ে তার ভাইয়ার হাত থেকে তাকে বাঁচিয়ে দিল। না না, তার এমন লক্ষ্মী একটা ভাবির সাথে এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি তার। মনে মনে এখনো খুব গিল্টি ফিল করছে ফাইজা। মুস্কানের সাথে ভাব জমানো না পর্যন্ত শান্তি হবে না তার। এই জন্যই সকাল থেকে উসকুস করতে করতে এখন ছুটে এসেছে মুস্কানের কাছে। দরজায় টুকটাক শব্দ শুনে মুস্কান গলা চড়িয়ে জিজ্ঞেস করে, কে? ভাবি, আমি ফাইজা, তোমার সাথে কথা ছিল। আসো ভেতরে, দরজা তো খোলাই আছে। ফাইজা মুখটাকে চুরি করা চোরের মতো অসহায় বানিয়ে মুস্কানের ঘরে ঢুকলো। মিনমিনিয়ে বলল, তোমাকে সরি বলতে এসেছি। মুস্কান শীতল চোখে তাকিয়ে রইল। ফাইজা আবার বলতে লাগলো, আমি জানি তুমি আমার ওই কথাগুলোতে খুব কষ্ট পেয়েছো। আমার তোমাকে ওইভাবে বলা উচিত হয়নি ভাবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে ওইরকম আচরণ করব না। এই যে কানে ধরছি, প্রমিস করছি। আমি কোনো কষ্ট পাইনি ফাইজা। ননদ ভাবিদের মধ্যে এগুলো অ্যাভেলেবেল হয়েই থাকে। বললেই হলো? আমি জানি তুমি কষ্ট পেয়েছো। তাই নাকি? হুম। তাহলে এগুলো বললে কেন? রাগের মাথায় বলে ফেলেছি ভাবি, আর কোনোদিন বলবো না। সত্যি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও। মুস্কান মুস্কি হাসে। এভাবে ক্ষমা চাইলে কি ক্ষমা না করে থাকা যায়? ফাইজার চোখ খুশিতে চকচক করে ওঠে। লাফ মেরে সে মুস্কানকে জড়িয়ে ধরে, তবে হালকা করেই ধরেছে, যেন তার ভাতিজা ভাতিজিরা ব্যথা না পায়। মুস্কান এবার শব্দ করেই হাসে। তোমার ভাইয়ার মতো তো তুমিও আমাকে কম ভালোবাসো না, তাহলে এত হিংসা কেন? ফাইজা দুষ্টু কণ্ঠে বলে, এই তো মায়ের সাথে সিরিয়াল দেখতে দেখতে দুষ্টু ননদ হওয়ার ট্রাই করেছিলাম, আর করব না। ফাজিল? ফাজিল নয়, ফাইজা। এবার দুজনে খিলখিলিয়ে হেসে ওঠে। দরজার আড়াল থেকে তাজমহলও তাদের দেখে গাল ভরে হাসে। সেই দুপুরের পর থেকে ফাইজা মুস্কানের ঘরে এসে তার সাথে কথায় মজে আছে। এখন প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি। মুস্কান ফাইজাকে বোঝাতে চাইছে রিশাদ কেমন ছেলে, কিন্তু ফাইজা বুঝতে চাইছে না। তার মতে রিশাদ ভালো হয়ে গেছে, আর এটা নিয়েই ননদ ভাবির মধ্যে সামান্য কথা কাটাকাটি চলছে। না ভাবি, রিশাদ সত্যি এখন আগের মতো নেই, বিশ্বাস করো। আমি কিভাবে বিশ্বাস করব ফাইজা? রিশাদ ভাইয়া আমার সাথে যে আচরণগুলো করেছে তার থেকে আমি কেউই বিশ্বাস করতে পারবে না ওনাকে। আর ফুপিমণির কথা তো তুমি নিজে শুনেছো। আমার জন্য রিশাদ ভাইয়া ফুপিমণির সাথে কি কি করেছে তাও শুনেছো। এরপরেও তুমি রিশাদ ভাইকে কি করে নিজের মন দিতে পারলে? তোমার ধারণা ভুল ভাবি। রিশাদ তোমার সাথে এরকম আচরণ করার পেছনে কারণ ছিল। রিশাদ তোমাকে পছন্দ করতো, এও সত্যি। তোমাকে পাওয়ার জন্য এসব করেছিল। ওর বন্ধুরা নাকি ওকে বলেছিল তোমার সাথে এরকম করতে। তোমার সাথে এগুলো করলে নাকি তোমার ওকে ভালো লাগতে পারে। ওর বন্ধুগুলো যেমন ওকে টিপসও দিয়েছে তেমন। কিন্তু ও তো জানে না ভালো মেয়েদের সাথে এসব করলে তারা আরো দূরে সরে যায়, খারাপভাবে দেখতে শুরু করে। রিশাদের ফ্রেন্ডস গ্রুপটা ভালো না। ওর বন্ধুদের সাথে মিশে এরকম হয়েছে। রিশাদের অন্য বন্ধুরা নাকি এভাবেই মেয়েদের সাথে ফ্লার্ট করত, মেয়েদের পটানোর চেষ্টা করত। কিন্তু বাজে মেয়েরাই তো বাজে ইঙ্গিতের কাছে পাত্তা দেবে, ভালো মেয়েরা কেন দেবে বলো? আমার কথায় রিশাদ এখন আর ওই বন্ধুদের সাথে মেশে না। নেশা করাও কমিয়ে দিয়েছে, ধরতে গেলে ছেড়ে দিয়েছে। ও নেশা জিনিসটার প্রতি পুরোপুরি আসক্ত ছিল না, তাই ধীরে ধীরে ছেড়ে দিতে পেরেছে। এমন টুকটাক নেশা আড্ডা মাস্তি তো বড়লোকের ছেলেরাও করে, তাই না বলো? এরকম লজিক ছাড়া কথায় কোনো লাভ হবে না ফাইজা। রিশাদ ভাইয়া তোমাকে যা বোঝাচ্ছে তুমি অন্ধের মতো তাই গিলে যাচ্ছ। আমার বারণ শোনো, দুনিয়াতে সবচাইতে কঠিন হচ্ছে মানুষ চেনা। রিশাদ ভাইয়ার মতো ছেলে কখনোই ভালো হতে পারে না। যেই ছেলে নিজের মায়ের সাথে এমন আচরণ করতে পারে সেই ছেলে আর যাই হোক এত সহজে ভালো হবে না। ভালোবাসা সব পারে ভাবি। ভালোবাসে পারে একজন মানুষকে পুরোপুরি বদলে দিতে। ভালোবেসে যদি একটা পশুকেও বসে আনা যায়, তাহলে রিশাদ তো সুস্থ মস্তিষ্কের রক্তে মাংসে গড়া একজন মানুষ। সে কেন পরিবর্তন হতে পারবে না? রিশাদ তোমাকে ভুলে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ভাবি।
আমার জন্য নিজেকে পরিবর্তন করেছে। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? ফুপিমণির সাথে ওই ব্যবহারগুলো করে রিশাদ এখনো অনুতপ্ত। তুমি দেখোনি সে কতবার ফুপিমণির কাছে ক্ষমা চাইতে এসেছে, তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সারা রাত আমাদের বাড়ির রাস্তায় অপেক্ষা করেছে। মাকে ভালো না বাসলে সে এরকম কেন করবে? নেশার ঘরে কত কেউ তো কত কথা বলে, নেশা কেটে গেলে বুঝতে পারে। রিশাদের সাথেও এরকমই হয়েছে ভাবি। সে এখন ফুপিমণির জন্য কাঁদে। কাছের মানুষ চলে গেলে মানুষ তার মূল্য বুঝতে পারে। ফুপিমণি চলে যাওয়ার পর রিশাদ বুঝেছে সে তার মাকে কতটা ভালোবাসে। ওই দিন ফারিস ভাইয়ার কথাগুলো রিশাদকে অনেকটা নাড়িয়ে দিয়েছে। সে প্রতিনিয়ত ফুপিমণির সাথে বাজে ব্যবহার করার জন্য নিজেকে কষ্ট দিচ্ছে। বাড়িতে ঠিকমতো থাকছে না, ঘুমাচ্ছে না, খাচ্ছে না। আমি রিশাদের ভেতরটা দেখে ওর প্রেমে পড়েছি ভাবি। রিশাদ ওপর দিয়ে যেমনই হোক, ওর ভেতরটা খুব নরম। মুস্কান তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, তোমার কথাগুলো শুনে আমারও খুব ইচ্ছা করছে রিশাদ ভাইয়াকে বিশ্বাস করতে। উনি সত্যিই পরিবর্তন হয়েছেন সেটা বিশ্বাস করতে, কিন্তু আমি পারছি না ভাইজা, আমার মন মানছে না। এভাবে একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। রিশাদ ভাইয়ার থেকে দূরে থাকার চেষ্টা করো তুমি। তোমার বাবা মা ভাইয়া কখনো তোমাকে রিশাদ ভাইয়ার সাথে মেনে নেবে না। ফাইজার বুকটা কেঁপে উঠল। কেন ভাবি এভাবে বলছো কেন? আমরা কি একজন মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে পারি না? আর তাছাড়া আমি তো এখনই রিশাদকে বিয়ে করতে চাইছি না। আমাদের সম্পর্কটা এভাবেই চলতে থাকুক না। রিশাদের পরিবর্তনটা আস্তে আস্তে বাবা মা ফারিস ভাইয়া সকলের চোখে পড়ুক। যখন সকলের চোখে রিশাদকে আসলে অন্যরকম মনে হবে, তখন না হয় আমাদের সম্পর্কের কথা সবাই জানবে। ততদিন পর্যন্ত রিশাদ নিজেকে পুরোপুরি প্রস্তুত করুক, আমাকে বিয়ে করার মতো পরিস্থিতি গড়ে তুলুক। আমি রিশাদকে বলেছি আমি তার জন্য অপেক্ষা করব। তাছাড়াও ভাইয়া এত জলদি আমার বিয়ে কখনোই দেবে না। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাবি, প্লিজ তুমি আমার আর রিশাদের সম্পর্কের কথাটা কাউকে বলো না। প্লিজ ভাবি, প্লিজ। রিশাদ যতদিন পর্যন্ত সকলের কাছে নিজেকে আদর্শবান পুরুষ হিসেবে দেখাতে না পারছে, ততদিন পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু বলো না। রিশাদ এখন চাকরি খুঁজছে, বিভিন্ন অফিসে চাকরি ইন্টারভিউ দিচ্ছে। ওকে আমি ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। তুমি দয়া করে আমার আবদারটা রাখো ভাবি। আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না। মুস্কান খাটে বসা ছিল। ফাইজা থেকে নিজের হাত দুটো সরিয়ে উঠে দাঁড়িয়ে হেল্পলেস স্বরে বলল, আমি কিভাবে এত বড় একটা কথা সকলের কাছ থেকে লুকিয়ে যাব ফাইজা? তোমার ভাই জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। ভাইয়া কেন জানবে ভাবি? তুমি না বললে তো জানতে পারবে না। প্লিজ তুমি ভাইয়াকে এখন কিছু বলো না। আমি সাবধানে থাকবো, আমাকে এটুকু সাহায্য করো। তুমি তো আমার ভাবি কম, বন্ধু বেশি। আমার বন্ধু হয়ে এইটুকু করো, আমি তোমার পায়ে ধরছি। ফাইজা মুস্কানের পা ছুতে গেলে মুস্কান দ্রুত তাকে বাধা দেয়। ঘাবড়ানোর স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে, বলবো না আমি কাউকে। পায়ে পড়তে হবে না, উঠো। ফাইজার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে। সে খুশিতে বাকবকম হয়ে মুস্কানকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই মুস্কান বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাইজার খুশি খুশি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। কি শর্ত ভাবি? আমি রিশাদ ভাইয়ার সাথে একবার দেখা করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। তোমাকে আমায় রিশাদ ভাইয়ার সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে। আমি ওনার সাথে কথা বলেই তোমার রিকোয়েস্ট মানবো, এর আগে না। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি হচ্ছে দুনিয়ার বেস্ট 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 ভাবি। ফাইজার খুশিতে মুস্কানও স্মিত হাসে। তার মাথায় দুশ্চিন্তা বাসা বেঁধেছে। রিশাদ ভাইকে সত্যি এতটা ভালো হয়ে গেছে, নাকি এসব কিছুই তার অভিনয়? বাবার উপর এক দফা চেঁচামেচি করে সোফায় বসে বড় বড় নিঃশ্বাস ফেলছে রিশাদ। রিতাও এক কোনায় গুটিয়ে বসে আছে। তার ভাই আর 5 মিনিট দেরি করে আসলেই বাবা তার বিয়েটা ওই বুড়ো লোকটার সাথে দিয়ে দিত। ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে রিতার। তার বাবা এতটা দয়াহীন কেন? সে কত কাঁদলো, মিনতি করলো, পা জড়িয়ে ধরলো, তাও মায়া হলো না। নিজের বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করে ছেলেকে ধমকাচ্ছে মোকলেস। এই ছেলের জন্য আজ এতগুলো টাকা, সম্পত্তি সবকিছু হাতছাড়া হয়ে গেল। মেজাজ এখন তার আকাশতম্বী। রিশাদ বাবার চেঁচামেচির পরোয়া করছে না। তার মাথায় এখনো আগুন জ্বলছে। সে ওই টাক মাথার ভুড়িওয়ালা লোকটাকে আরো 2-4 ঘা দিতে পারলে শান্তি পেত। কত বড় সাহস! 2 পা কবরে চলে গেছে, এই বয়সে এসেছে তার বোনকে বিয়ে করতে। বিয়ে করার শখ সারা জীবনের জন্য ঘুচিয়ে দিত যদি না তার বাবা বাধা দিত। এবার তো শুধু মাথা ফাটিয়েছে, পরের বার দেখা হলে মাথাই আর রাখবে না। তুই আমার কাজে বাধা দিয়েছিস কোন সাহসে? তোকে সব কিছু কে জানিয়েছে? চুপ করে আছিস কেন? বল, কে জানিয়েছে তোকে? কে জানিয়েছে সেটা বড় কথা নয়। তুমি রিতার বিয়ে ওইরকম একটা লোকের সাথে কি করে ঠিক করতে পারলে? করেছো তো করেছো, আবার কাউকে জানাওনি, ইভেন আমাকেও না। আমার মেয়ের বিয়ে আমি যার সাথে খুশি তার সাথেই ঠিক করব, তোকে বলবো কেন?
তোমার মেয়ে বলেই তুমি তোমার জোর ওর উপর চালিয়ে দিতে পারো না। আমি রিতার ভাই, আমারও অধিকার আছে জানার। আমাকে তোর গায়ে হাত তুলতে বাধ্য করিস না রিশাদ। তোর জন্য আমার এতগুলো টাকা লস হয়ে গেল। নিজের মেয়ের থেকে তোমার কাছে টাকাটা বড় হয়ে গেল? কেমন বাবা তুমি? রিশাদ, ঠিক সেই মুহূর্তে শ্বশুরবাড়ির সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো জিন্নাত। মাকে দেখে রিতা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে এতক্ষণে চাপিয়ে রাখা কান্না হাউমাউ করে মায়ের কাছে উগরে দিল রিতা। মাকে চেপে ধরে জোরে জোরে কাঁদছে সে। এতগুলো দিন বাদে মেয়েকে দেখে জিন্নাতেরও চোখ ভরে অশ্রুর দেখা মিলল। এইসব খবর চাপা থাকে না। শ্বশুরবাড়ির এক প্রতিবেশী ভাবির ফোন পেয়ে সব জানতে পারে জিন্নাত। আর জানা মাত্রই মেজো ভাই জামিলকে নিয়ে ছুটে শ্বশুর বাড়িতে আসে। বাড়ির বাইরেও তাদের বাবা ছেলে চেঁচামেচিতে অনেক মানুষের ভিড় জমে গেছে। এতগুলো দিন বাদে মাকে বাড়ি আসতে দেখে রিশাদের বুকে প্রশান্তির হাওয়া বয়ে যায়। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মানছে সে বেপরোয়া চলাচলে। লোকে তাকে বাজে বলে, তাই বলে সে টাকার বিনিময়ে নিজের বোনকে বিক্রি করে দিবে? অসম্ভব। সে যত খারাপই হোক না কেন, মা আর বোনকে খুব ভালোবাসে। হ্যাঁ, তার বাবা তার মায়ের গায়ে হাত তোলার সময় সে প্রতিবাদ করেনি, কিন্তু সে তো তখন মাতাল ছিল। অন্য সময়ে যখন তার বাবা তার মায়ের গায়ে হাত তুলতো তখনও অগোচরে। বাবার প্রতি অন্ধভক্ত ছিল সে, যার জন্য মায়ের কষ্টটা বুঝতে পারেনি। এখন বুঝে। এখন তার মধ্যে মনুষ্যত্ব ফিরে এসেছে। আজ সে কোনোভাবেই তার মাকে যেতে দেবে না। দরকার পড়লে মার পায়ে পড়ে থাকবে, মাকে সবসময় রক্ষা করবে, তবুও মাকে চলে যেতে দিবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে তার চোখের পানি মুছে দিয়ে মেয়ের কপালে চুমু দিয়ে মেয়েকে শান্ত করে জিন্নাত। মুখলেসের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, মানুষ নিকৃষ্ট হয় জানতাম, কিন্তু কোনো বাবা নিকৃষ্ট হয় তা জানতাম না। আজ তোমাকে দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম, সব বাবা এক হয় না। কিছু কিছু বাবা টাকার লোভে মানুষ থেকে অমানুষও হয়। ছি, এত টাকার লোভ তোমার! টাকার লোভে নিজের মেয়েকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছিলে, যেই লোকের কিনা তোমার মেয়ের থেকেও বয়সে বড় একটা মেয়ে আছে। লজ্জা করলো না নিজের মেয়ের সাথে এমন জঘন্য একটা কাজ করতে? বাবা নামের কলঙ্ক তুমি। জিন্নাত। মুখলেস ক্ষেপে স্ত্রীকে ধমক দিল। বোনকে নিজের চোখের সামনে এভাবে ধমক দিতে দেখে জামিল ক্ষেপে গেল। সে মুখলেসের থেকেও 3 গুণ জোরে আওয়াজ নিক্ষেপ করলো, গলা নামিয়ে। আমাদের অগোচরে আমার বোনের সাথে অনেক বাজে ব্যবহার করেছিস। আমাদের সামনে করলে জ্যান্ত রাখবো না, তোর বাড়িতেই তোকে পুঁতে যাব। দমে গেল মুখলেস, কিন্তু মনে মনে রাগে ফুঁসছে। এখন কারোর সাথে পারবে না এটা বুঝে গেছে, তাই নীরবে বাড়ি থেকে বের হয়ে গেল। ব্যবসার চিন্তায় মাথা নষ্ট তার। চল আমার সাথে, তোর আর এই বাড়িতে থাকতে হবে না। রিতাকে কথাটা বলে তার হাত ধরে টেনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল জিন্নাত। যা দেখে ছুটে এসে মায়ের পথ আটকে দাঁড়ায় রিশাদ। অসহায় কণ্ঠে বলে, যেও না মা, প্লিজ। জিন্নাতের মায়ের মন নাড়া দিয়ে ওঠে। ইস, ছেলেটার কি অবস্থা করেছে নিজের, কতটা শুকিয়ে গেছে। যতই হোক, মা তো। সন্তানের কষ্টে তো মায়েরই পুরাই বেশি। রিশাদের চোখ লাল, গলার স্বর করুণ। তোমায় ছাড়া আমরা ভালো নেই মা, বাড়িটা একদম শূন্য লাগে। জিন্নাত ঠোঁট চেপে কান্না আটকায়। এবার রিশাদের দাদি এগিয়ে আসে জিন্নাতের কাছে। থাকো না বউ, পোলা মাইয়েগুলার দিকে তাকানো যায় না। মা ছাড়া কি সংসার শান্তি আছে? তুমি চাইলা যাওয়ার পর থেকে বাড়িটা কেমন মরা মরা হয়ে গেছে। জিন্নাত ভেজা গলায় বলে, আমি কি করে থাকবো আম্মা? আপনার নাতি তো আমায় ঘৃণা করে। কথাটা বলতেই চোখ ঝরে পানি পড়ে জিন্নাতের। রিশাদ তার মায়ের পা জড়িয়ে বসে পড়ে। কান্না মিশ্রিত ভাঙা গলায় বলতে লাগে, ক্ষমা করে দাও মা, আর কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না। শেষবারের মতো ক্ষমা করে দাও। তোমায় ছাড়া ভালো নেই আমরা। আই লাভ ইউ মা, তোমায় অসম্ভব ভালোবাসি। ওই কথাটা আসলে মন থেকে বলিনি আমি। ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। রিশাদের টুপটাপ চোখের পানি জিন্নাতের পায়ে পড়ছে। জিন্নাত আর নিজেকে কঠোর রাখতে পারল না। ছেলের সামনে হাঁটু ভেঙে বসে ছেলেকে জড়িয়ে ধরল। মা ছেলে দুজনেই কাছে। বেশ অনেকক্ষণ সময় ব্যয় হওয়ার পর জামিল কথা বলল, বাড়ি চল জিন্নাত, রিতাকেও নিয়ে চল, ওকেও এখানে রাখা ঠিক হবে না। মামার দিকে করুণ চোখে তাকায় রিশাদ। অনুরোধের স্বরে বলে, মাকে নিয়ে যাবেন না মামা? আমি আমার বোনকে
তোর বাবার মতো একটা পশুর কাছে রেখে যেতে পারবো না। আমি থাকতে মায়ের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। মা এখানে সেফ থাকবে। আমি তোকে বিশ্বাস করি না। জেন্নাত আয়। রিশাদ মায়ের হাত চেপে ধরে। প্লিজ মা, যেও না। আমাকে লাস্ট একটা সুযোগ দিয়ে দেখো, প্রমিস করছি বাবাকে কখনো তোমার গায়ে হাত তুলতে দিব না। জেন্নাত আলতো করে নিজের হাত ছেলের হাত থেকে ছাড়িয়ে নেয়। জামিলের সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার ছেলে মেয়েদের সাথে থাকতে চাইছি ভাই, ওদের আমার প্রয়োজন। তুমি একাই ফিরে যাও। জিন্নাতের সিদ্ধান্তে রিশাদ সহ তার পরিবারের সকলের ঠোঁটে আনন্দের হাসি ফুটে ওঠে। জামিল চিন্তিত স্বরে বলে, কিন্তু মোকলেস, যদি তোর সাথে আবার কোনো